নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী। আজকে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও। তো আজকে মেয়েকে সঙ্গে নিয়ে যাব, বিকেলে কিছু একটা কাজ আছে যার জন্য ও কিছু কেনাকাটা করবে। আর কিছু ফুল বানিয়েছে, সেগুলো নিয়ে কিছু ফটোশ্যুট করবে, যার জন্য দুই মা মেয়েতেই বেরিয়ে পড়েছি আজকে। তবে বেরোতে বেরোতে না আমাদের একটু সন্ধেই হয়ে গেল। আর যা গরম পড়েছে আজকে, মানে কি বলবো। তবে বেশি সন্ধে লেগে গেলে দেখেছি ছবিগুলো খুব একটা ভালো আসে না। তবে ইচ্ছা ছিল একটু তাড়াতাড়ি যাওয়ার, কিন্তু হলো না, কি আর করা যাবে। তা মেয়ে আর আমি দুজনাতেই বেরিয়েছি। ছেলে স্কুল থেকে এসেছে, ওকে খেতে দিয়ে এসেছি, তবে ওর টিউশনি আছে, ও টিউশনি যাবে। তবে এবছর ছেলে সেভাবে আমাদের সাথে খুব একটা বেরোয় না, কারণ ওর এবার মাধ্যমিক, যার জন্য ও একটু বেশিরভাগ বাড়িতেই থাকে। তো এইখানে এই যে এই ব্যাগগুলো এখন বানিয়েছে, এখানে কিছু ফটোশ্যুট করবে, করে বাকি যাবে গঙ্গার ধারে। তবে এখানে হয়ে গিয়েছে, এবার যাব। তবে প্রচণ্ড গরম, দাঁড়ানো যাচ্ছে না। মেঘটা দেখুন কি সুন্দর পরিষ্কার, আর এত ভালো লাগছে। তবে আরেকটু আগে আসলেই মনে হচ্ছে বেশ ভালো হতো, সূর্য ডুবো ডুবো অবস্থায় হয়ে গিয়েছে। এবার এসে এখানে একটা কদম গাছ আছে, সেই গাছের নিচে আমি একটু বসেছি, কারণ এত গরম আর পারা যাচ্ছে না, প্রচণ্ড ঘেমে যাচ্ছি। তা মেয়েকে বললাম তুই রেডি হো, তারপরে তখন আমি তুলে দিচ্ছি। আর ব্যাগগুলো সব পিছনেই রেখেছি। তবে এখন না গঙ্গার ধারে বেশ ভিড়, চারিদিকে লোক। এই ঘাটটা দেখলাম একটু ফাঁকা আছে, তো এখানে এসেছিলাম। তবে সামনে দেখলাম একটা বাচ্চা খেলা করছিল গঙ্গার ধারে, তার গার্জেনও ছিল তার সাথে। আর এইখানে এই যে মেয়ে কিছু ছবি তুলছিল। আর এই গঙ্গার জলটা দেখতে যে এত দুর্দান্ত লাগছিল কি বলবো। তবে আমি আসি, প্রায়ই আসা হতো আগে, তবে সন্ধ্যার পর। এভাবে বিকালবেলায় গঙ্গার ধারে কোনো দিন সেভাবে আসিনি। এখন এই মেয়ের পাল্লায় পড়ে আসতে হচ্ছে। তবে ওর বন্ধু বান্ধব হয়তো দিদিরা থাকলে আমার আসার দরকার ছিল না, ওরাই আসতো। তবে মালগুলো যেহেতু কালকে ডেলিভারি করতে হবে, তাই বললো মা চলো আজকে গিয়েই ছবিগুলো তুলে আসি, কালকে মালগুলো সব ডেলিভারি করে দেবো। তবে এই যে এখানে আছে একটা খেয়াঘাট, যেখান দিয়ে নৌকা পারাপার করছে। তো ওপারে ওখানে লাইট জ্বলছে, মনে হচ্ছে যেন ওখানে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে। হয়তো এই সময় ওই কীর্তন, হয়তো হরিনাম কীর্তনগুলো হচ্ছে। তবে এত গরম পড়েছে, একটুও হাওয়া দিচ্ছে না, কি কোনো গাছের পাতা নড়ছে না, প্রচণ্ডভাবে গরম লাগছে, আর দরদর করে ঘামছি। তার কি আর করা যাবে, কিছু তো আর করার নেই। তা দেখুন, এই যে সূর্য ডুবু ডুবু অবস্থা, জলটা এত ভালো লাগছে কি বলবো। দেখেছেন গাছের পাতা কিন্তু একটাও নড়ছে না, সব স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আর এই যে মেয়ে বানিয়েছে এই গোলাপগুলো, এত দুর্দান্ত লাগছে, মানে আমারই যেন লোভ লাগছে গোলাপগুলো দেখে, এত ভালো লাগছে। আর গোলাপগুলোর কালারগুলো দেখুন কি দুর্দান্ত, তাই না? তা চলুন এখানে ও কিছুক্ষণ ফটোশ্যুট করুক। তবে দুই মা মেয়েতে যখন বেরিয়েছি, কিছু না কিছু তো খাবার খেতেই হবে। তবে এই গরমে কি আর খাবো, আমি বললাম চ একটু আইসক্রিম খা। তো বললো না, এখানে এই নেপালি মোমো পাওয়া যায়, বেশ সুন্দর খেতে, তো এখানে খাবো। কারণ সচরাচর তো এদিকটা আসা হয় না, অনেকটা দূর আমাদের বাড়ি থেকে, এই মোমো খাওয়ার জন্য এতটা দূর আসা অসম্ভব ব্যাপার। তো এসেছি যেখানে, তো চ মোমোই খেয়ে যায়। তো সেই মতোই এখানে মোমো নিয়ে নিয়েছি। এই যে 2 প্লেট মোমো নিয়েছি। আর এখানে মোমো তো এমনিতে প্রচণ্ড পরিমাণে গরম হয়, তা আমি বলছি যে একটু ঠান্ডা হোক তারপরে খাবো, কারণ প্রচণ্ড গরম। আর কি গরম যে আজকে পড়েছে, মানে বলার নেই। তবে যাওয়ার সময় ছেলের জন্য 1 প্যাকেট নিয়ে চলে যাব। দেখেছেন এতক্ষণ পর মুখে নিয়েছি, তাও যে এতটা গরম আমি ঠিক বুঝতে পারিনি। কি গরম, মুখে নিয়ে আর আমি চিবাতে পারছি না, প্রচণ্ড পরিমাণে গরম। আর এই যে মেয়ে ঝাল সস খায় না বলে ওকে ঝাল সস দিয়েছে, আবার গিয়ে একটু মিষ্টি সস নিয়ে আসলো। আর আমাদের আবার একটু ঝাল সসই বেশি ভালো লাগে। তো এখানে আমি বললাম আর বেশিক্ষণ দাঁড়াবো না, এবার একটা র্যাপিডো বুক করে নে, র্যাপিডোতেই চলে যাব। কারণ কোনো সময় না টুকটুক পাওয়া যায় না, আর ওদিকটায় চুয়াপুরের ওদিকটায় টুকটুক যেতেই চায় না। দেখেছেন এত গরম, মানে দুজনা এখানে দরদর করে ঘামছি। গঙ্গার ধারে দাঁড়িয়ে আছি, তাও কোনো হাওয়া নেই, কিচ্ছু নেই, এত গরম, আমার পিঠটা পুরো ভিজে গিয়েছে। আর এই যে দু হাতে দুখানা ব্যাগ ধরিয়ে দিয়েছে, এবার আমাকে জিনিসপত্র ও এনেছে আর আমাকে ধরিয়ে দিয়েছে। তা কি আর করা যাবে, যাক এখানে দাঁড়াই কিছুক্ষণ, দেখি যতক্ষণ না টুকটুক আসছে। তবে এমনি সময় আমি টুকটুক কোনো সময় পাওয়া যাবে না, কিন্তু যখন কোনো টুকটুক বুক করা থাকবে, তখন আবার দেখি টুকটুকের পর টুকটুক চলেই আসবে, টুকটুকের পর টুকটুক চলেই আসবে। তো যাক ঠিক আছে, একটু দাঁড়ায়, আমাদের টুকটুক আসুক, তারপরে তখন চেপে বাড়ি যাবো, কারণ বাড়ি গিয়েও না কাজ আছে। আর এই যে টুকটুক চলে এসেছে, চেপে পড়েছি, এবার মা মেয়েতে বেরিয়ে যাচ্ছি। তবে বেশ অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যা না এখন রাত্রি হয়ে গিয়েছে। আর ছেলেও টিউশনে অনেকক্ষণ আগে চলে গিয়েছে। আমরা বাড়ি যেতে যেতে হয়তো ও চলেও আসবে। তো দেখি বাড়ি গিয়ে আবার রুটি তরকারিও করতে হবে কিন্তু। আর এই যে
যেই সিঁড়িতে পা দিয়েছি গেট খোলার আওয়াজ পেয়েছে আর এর আগমন হয়েছে, কারণ কিছুতে নিচে থাকবে না, সব উপরে আসবে, তো ওকেও সঙ্গে করে নিয়ে আসতে হয়েছে। আর কদিন ছিল না, মামার বাড়ি ছিল, ও মামার বাড়ি গিয়েছিল ষষ্ঠী করতে, তারপরে এসেছে, তো ও এখন কদিন আর উপর থেকে নিচে নামবে না, দেখেছেন। আর এসে তো যত রকমের দুষ্টুমি, তবে প্রচণ্ড গরম পড়েছে তো। আর ছেলেও টিউশনি থেকে চলে এসেছে, ওকে বললাম গরম গরম মোমোটা খেয়ে নে, ঠান্ডা হয়ে গেলে আবার মোমো জিনিসটা খুব একটা ভালো লাগে না। এবার আমি ঢুকবো একটু রান্নাঘরে, তবে ছেলেকে বললাম এবার একটু পড়তে বসে পড়বি, অনেকক্ষণই পড়ে চলে এসেছে। আর আজকে রাতে করব পটল পোড়া আর রুটি, আর ছেলে মেয়ের জন্য করব আলুর তরকারি। আর এই পটল পোড়াটা না, আমার আবার বেগুন পোড়ার থেকে পটল পোড়াটা খেতে যেন বেশ ভালো লাগে, কিন্তু পটল পোড়াতে ওই যে খুব অসুবিধা হয়, পটল পোড়ানোটা কিন্তু একটু অসুবিধা। কি জানি, বেগুনটা যত তাড়াতাড়ি পোড়ানো হয় পটলটা অত তাড়াতাড়ি পোড়ানো হয় না, আবার পোড়ানো হলেও বেগুনটা যত তাড়াতাড়ি ছাড়ানো হয় পটলটা কিন্তু অত তাড়াতাড়ি ছাড়ানো হয় না। তো পটলগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি একটু ফাটিয়ে নিলাম, ফাটিয়ে না নিলে কী হবে, যেই আগুনের উপর দিব আর দুমদাম গায়ের মধ্যে পড়বে ফেটে, যার জন্য ফাটিয়ে নিয়েছি। নিয়ে এবার পটলগুলো আবার দিয়ে অল্প করে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবার এইভাবে মাখিয়ে নেব, তাহলে পটলের পুরো গায়ে সব তেল লেগে যাবে। তাহলে কী হবে, পটলটা পোড়ানোর পর না খোসাটা ছাড়ানো খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খুব সহজেও ছাড়ানো হয়ে যায়, যার জন্য একটু তেল মাখিয়ে নিতে হয় সবসময় পটল পোড়ানোর আগে। আর পটলটা এবার পোড়াতে দিয়ে দিয়েছি, অল্প অল্প করে পোড়াতে হবে, একসাথে সবগুলো পোড়ানো যাবে না। আর এই যে এক পিঠ হয়ে গিয়েছিল, উল্টিয়ে দিয়েছি, আর এক পিঠ হয়ে গিয়েছে। এর থেকে বেশি পোড়ানো যাবে না, এর থেকে বেশি পুড়িয়ে ফেললে ঝাঁঝরা পোড়া হয়ে যাবে, ভেতর আর কিছু পাওয়া যাবে না। আর এইভাবে পোড়ালে দেখেছি বেশ নরমও হয়, আর খোসাটা দেখছেন কি সুন্দর উঠছে। এইভাবে পুরো খোসাগুলো আমি আস্তে আস্তে সব তুলে নেব, নেওয়ার পর তখন মাখবো। আর এইভাবে একটু তেল মাখিয়ে নিলে না খোসাটা দেখেছি খুব তাড়াতাড়ি ছেড়ে যায়, বেশ ভালোও হয়। কারণ পটলের খোসা তো আর খাওয়া যাবে না, এইভাবে খোসাগুলো তুলে ফেলতে হবে। আর বেগুনের খোসা যত ভালো ওঠে বললাম না, পটলের পোড়ার খোসা অত ভালো ওঠে না। এই যে দেখেছেন এবার কি সুন্দর পটলটা পুরো খোসা ছাড়ানো হয়ে যাচ্ছে, আর পটলটাও খুব সুন্দর নরম হয়ে গিয়েছে। চলুন এবার বাকি পটলের খোসাগুলোকেও সব ছাড়িয়ে নিই। আর এটা দেখেছেন সব খোসাগুলো কি সুন্দর ছাড়ানো হয়ে গিয়েছে। তবে অনেকে দেখেছি শিকের মধ্যে দিয়ে পটলের খোসা মানে পটলটা পোড়ায়, তবে আমি সেভাবে পোড়াই না, আমার এটাই বেশি সুবিধা হয়। আর এই পটলগুলো সব ছাড়িয়ে নিয়েছি, এবার পটল পোড়া মাখার জন্য আমি এখানে দিয়েছি কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল আর লবণ, এগুলো দিয়েই পটল পোড়া মাখাতে হয়, বেশ ভালো লাগে। অনেকে পটলটা পুড়িয়ে বেটে নেয়, আমি বাটি না, আমি এইভাবে মেখে নিই। আর দেখেছেন কত সুন্দর নরম হয়ে গিয়েছে, এমনি মাখলেই বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে, তো চটকিয়ে মাখলেই মাখা হয়ে যাচ্ছে, নরম ভাব হয়ে যাচ্ছে। আর এটা না রুটি দিয়ে খেতে দুর্দান্ত লাগে, অনেকে গরম ভাতেও খায়, তবে আমরা বেশিরভাগটা রুটি দিয়েই খাই, আমাদের আবার রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর ছেলে মেয়ে তো পটল পোড়া খাবে না, ওদের জন্য অল্প করে একটু আলুর তরকারিও বসিয়ে দিয়েছি কুকারের মধ্যে, ওটাও হয়ে যাবে। তো চলুন সবাই চলে এসেছে, এবার খেতে দিয়ে দিই। আম শশা সব কেটে নিয়েছি, এবার একবারে খেতে বসে পড়ি। আর এইভাবে পটল পোড়া করে রুটি দিয়ে খাবেন, দেখবেন দুর্দান্ত হয় স্বাদ। তা চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম, ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিয়েন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে।